নমস্কার। 2018 সালের আগে বিজেপির নেতারা বলতেন ত্রিপুরায় 7.5 লক্ষ বেকার আছে। 2018 সালের পর এই পর্যন্ত 17,000 থেকে একটু বেশি নিয়মিত পদে বা ফিক্সড পের মাধ্যমে সরকারি দপ্তরগুলোতে চাকরি হয়েছে। ফিক্সড পের মাধ্যমে চাকরি হলেও সেই চাকরিগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, দপ্তরের মাধ্যমে দেওয়া হয়েছে। এই সময় পর্যন্ত বিরোধীদের যে বক্তব্য কিংবা ওই সময়ের বিজেপির যে বক্তব্য, সেখানে বলা হয়েছিল যে প্রতি বছর 50,000 করে চাকরি দেওয়া হবে। সেদিক থেকে এই সময়ের মধ্যে 7.5 বছরের হিসাবে প্রায় 17,000 বা তার একটু বেশি চাকরি হয়েছে, যেগুলো আজ মুখ্যমন্ত্রী আরো একবার স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যবাসীকে। তার সঙ্গে বিজেপির দেওয়া তথ্য অনুসারে 2018 সালের আগে যে 7.5 লক্ষ বেকার ছিল রাজ্যে, সেই হিসাব যদি এই সময়ের মধ্যে করা হয় তাহলে সরকারি চাকরির মোট হিসাব কত, তা অবশ্যই এ রাজ্যের বিজেপির নেতা, নেত্রী, মন্ত্রী, বিধায়ক তাদেরকে দিতে হবে, কারণ তারা কথা দিয়েছিলেন। 2018 সালের আগে দেওয়া তথ্য এবং 2018 সালের পর ঠিক এই সময় পর্যন্ত 2025 সাল অবধি আজ অবধি যে তথ্য, সেই তথ্য সকলের কাছে পরিষ্কার। কিছুদিন আগে প্রায় 52,000 শূন্য পদের সংখ্যা দেখানো হয়েছে বিধানসভায় দপ্তর ভিত্তিক হিসাবে। তার পাশাপাশি সরকারি চাকরির হিসাব রয়েছে। এখন যদি সরকারি চাকরি আর কর্মসংস্থান তাকে যুক্ত করা হয় তাহলে এই সংখ্যা কত হবে? রাজ্যের শাসক শিবির থেকে যে তথ্য বেরিয়ে আসছে, সেই তথ্য 2 থেকে 2.5 লাখ, যদি আপনি কর্মসংস্থান সদস্য পারেন, অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্থ ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহণ করে কিংবা বিভিন্ন ভাবে যারা স্বাবলম্বী হয়েছেন তাদের হিসাব সহই সেখানে 2.5 লক্ষ। তাহলে আর বাকি 7.5 লক্ষ বেকারের হিসাব গেল কোত্থেকে? এখন যদি কেউ মনে করেন যে বিজেপির নেতারা সেই সময় রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে এই মন্তব্য করেছেন, তাহলে এখন বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্ব এই সম্পর্কে একটি স্পষ্টীকরণ দেওয়া, এবং অবশ্যই সরকারের তরফেও দায়িত্ব স্পষ্টীকরণ দেওয়া এই সম্পর্কিত বিষয় নিয়ে। এবং কেউ বলছেন মিক্সড কলে চাকরি, কেউ বলছেন বছরের 50,000 চাকরি, 7.5 লক্ষ বেকারকে চাকরি, ঘরে ঘরে চাকরি, এসব কথাগুলো মিলিয়ে তারা দেখেছেন তারা এই সময়ের মধ্যে হতাশ। তারপরও ডাক্তার মানিক সাহা আজ আরো একবার দৃষ্টান্ত রেখেছেন একসঙ্গে 975 জনের হাতে অফার তুলে দেওয়া কিংবা 975 জনকে নিয়োগ অফার দেওয়া। এই আয়োজনটি ছিল আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। পুলিশ কনস্টেবল পুরুষ এবং মহিলা পদে 975টি অফার দেওয়ার কথা আজ জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে অফার তুলে দেওয়া হয়েছে। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এই সময়ের মধ্যে প্রায় 100%, প্রায় কাছাকাছি হতে পারে অফার তারা গ্রহণ করেছেন। কিছু সংখ্যক অফার গ্রহণ করতে আজ আসেননি, তাদের অফারগুলো বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছে। বিজেপির তত্ত্বে 7.5 লক্ষ বেকার রাজ্যের 2018 সালের আগে বিজেপি নেতাদের ভাষণগুলো আপনারা মিলিয়ে দেখবেন। আমরা বলছি আজকের আয়োজন থেকে যে বিজেপির তত্ত্বে 7.5 লক্ষ বেকার, এবং এই সময়ের মধ্যে রাজ্যের জনগণ কিংবা বেকারদের দাবি যে সবার চাকরি দিয়ে ইতিহাস করুন মুখ্যমন্ত্রী। কেউ বলতে পারেন যে ইতিহাস গড়ুন মুখ্যমন্ত্রী, এটাও হতে পারে। এবং এই সময়ের মধ্যে ডাক্তার মানিক সাহা আজ পর্যন্ত যে দৃষ্টান্ত রেখেছেন চাকরির অফার দিয়ে, স্বচ্ছতা নিরিখে চাকরির কথা যেখানে বলা হচ্ছে, সেখানে আজ এই সংখ্যাটা যুক্ত হলো 975। এবং এই বিষয় নিয়ে এই সময়ের মধ্যে যারা চাকরির অফার হাতে পেয়েছেন তারাও ডাক্তার মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। আমরা সার্বিক বিষয়টি উপস্থাপন করে আপনাদের প্রত্যেকের প্রতিক্রিয়া জানব। তার আগে এই অফার দেওয়ার বিষয় নিয়ে দপ্তরের আধিকারিক, রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান জয়ন্ত চক্রবর্তীর কি বক্তব্য আমরা একবার শুনবো। আজকে অফার দেওয়া হচ্ছে 975, এর মধ্যে 332 হচ্ছে ওমেন ক্যান্ডিডেট এবং রেস্ট ম্যান ক্যান্ডিডেট। অ্যাকচুয়ালি যে মেরিট লিস্টে যা বেরিয়েছিল এটার মধ্যে ছিল 979, 4জন ম্যান ক্যান্ডিডেটের কিছু অ্যাডভান্স রিপোর্ট আছে, এই জন্য এখন এটা হ্যান্ড আপ আছে। তো বাকি যখন এটা ইয়ে হয়ে গেলে ওদেরকেও দেওয়া হবে। কিন্তু সিএ ভেরিফিকেশন যেটা বলা হয় এটা একটু অ্যাডভান্স, তো যেটা নিয়ম আছে সেই নিয়ম মতো ওদেরকে এখন হ্যান্ড আপ রাখা হয়েছে। বাকি 975 আজকে অফার দেওয়া হচ্ছে। জয়েনিং টাইম দেওয়া হচ্ছে 3 জুন থেকে
5 জুনের মধ্যে তারা পিটিএ তে আর চন্দ্ররামারাও ট্রেনিং সেন্টারে জয়েন করবে। ট্রেনিং জয়েন করার পরে জয়েনিং রিপোর্ট অ্যাকসেপ্ট করার পরেই আমরা ট্রেনিং শুরু করব। এটা জুন মাসের 10 কি 12 তারিখের মধ্যে শুরু হবে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে বেশ কয়েকজন অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন, বর্ণত চাকরি পেয়েছেন। হ্যাঁ, সেদিক থেকে এই সংখ্যাটা কত হতে পারে? না কে কোথায় চাকরি পেয়েছে আমরা অফার নিচ্ছে, যারা কেউ যদি না আসে আমরা বাই পোস্ট ওদের কাছে পাঠাবো। বাই পোস্টে পাঠানোর পর ওরা রিটেন দেবে আমাদের কাছে যে আমি আরেকটা চাকরি করছি, আমি চাকরিতে জয়েন করার জন্য ইচ্ছুক না। যতক্ষণ ওদের কাছ থেকে রিটেন না আসছে আমরা এই ব্যাপারে সংখ্যাটা বলতে পারছি না কতজন অন্য ডিপার্টমেন্টে চাকরি করছে ত্রিপুরা পুলিশে কোনো হিসেবে জয়েন করবে না। বিশালগড় সেবায়তলা ডিস্ট্রিক্টের আমি অন্তর্গত। প্রথমত পরীক্ষাটা খুব ভালো হয়েছিল একদম শুরু থেকে। তো আমি ভাবছিলাম যে ভালো তো হয়েছে, ভাবছিলাম না যে এতটা ট্রান্সপারেন্সি এবং সত্যতার সাথে এই চাকরিটা হবে। আমি নর্মালি পরীক্ষা দিয়েছি, এত আশাবাদী ছিলাম না যে চাকরিটা আমি পেয়ে যাবো। বাট যখন ফাইনাল মেরিট লিস্ট আউট হয় তখন দেখি আমার নাম, আমি নিশ্চয়ই একদম আমি অবাক যে আমার নাম কিভাবে আছে। আসলে আমি ভাবিনি যে এতটা স্বচ্ছতার নিয়োগ মাধ্যমে এটা নিয়োগ হবে। আমি খুবই খুশি। এই ত্রিপুরা পুলিশের যে অথরিটি আছে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমি খুবই প্লিজ তাদের প্রতি, এবং আমি আশা করি যে সকলে যতজন চাকরি পেয়েছে সবাই খুশি। তাদের খুব স্বচ্ছতা এবং ক্লিন এবং ক্লিয়ারিটি খুবই ভালো ছিল। ধন্যবাদ। Krongharia, I'm from North District, নমস্কার, কে বলছেন? কাঞ্চনপুর। আজকে অনেক নমস্কার। হ্যাঁ বলুন। সাউথ হ্যালো হ্যালো কথা বলুন। না বলছি তো স্বচ্ছ ভারতে স্বচ্ছ নীতি সবচেয়ে ঠিক আছে, কিন্তু একজন পুলিশ কালকে জয়েন করলে ওর কত ঘন্টা ডিউটি এটা বলতে পারে না। কিভাবে ডিউটি করবে? জুন মাসে জয়েন করবো ঠিক আছে, 26 ঘন্টা ডিউটি না 12 ঘন্টা ডিউটি না 8 ঘন্টা ডিউটি ওরা তো বলতেই পারে না। যেমন 12 তারিখ একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল। ড্রাইভার 16 ঘন্টা ডিউটি করছে, তো ও তো সারাদিন রাত ডিউটি করলে একজন ড্রাইভার তো অ্যাক্সিডেন্ট করবেই। ওরা জানে পরিবহন দপ্তরে একজন 7 বছরে এখনো নিয়োগ করতে পারেনি, যদি এনআরএসএম এর মাধ্যমে ড্রাইভার নিয়োগ করছে। ওরা দিয়ে 10,000 টাকা 12,000 টাকা বেতন দিচ্ছে, তো ওরা 26 ঘন্টা ডিউটি 12 ঘন্টা ডিউটি 5 ঘন্টা ডিউটি তো করাচ্ছে না, ম্যাক্সিমামে 26 ঘন্টা ডিউটি করাচ্ছে। ওর জন্যই বলছি ড্রাইভারের বেতনও নাই, আবার এসপিও দিয়া 9,000 টাকা 12,000 টাকা দিয়ে বেতন কালার করাচ্ছে। প্রশাসন এরকমই, মুখ্যমন্ত্রী স্বচ্ছতার বিষয়ে স্বার্থ নিয়োগ করছে এরকম। নমস্কার। আজকে অনেক দিন ধরে 2022 থেকে মানে পুলিশ কনস্টেবল হয়ে গেছে রিক্রুটমেন্ট। এখন আজকে মানে স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আজকে ডক্টর মানিক শাহ আমাদের চিফ মিনিস্টার ত্রিপুরা, উনির হাত থেকে মানে অফারটা বিতরণ করা হয়েছে। এখন ডিপার্টমেন্ট থেকে আমাদের দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আজকে যে পুলিশ ডিপার্টমেন্ট বা রিক্রুটমেন্ট পুলিশ কনস্টেবল হয়েছে, এই চাকরিটা মানে কারোর কাছে মানে দৌড়াদৌড়ি করতে লাগে না, পলিটিশিয়ানের কাছে যাইতে লাগে না। এই সরকার মানে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য থেকে কাজ করে আমরা মানে নিজের মেহনত নিজের হার্ডওয়ার্ক থেকে এসেছি এখানে। মানে যার যোগ্য আছে তাই মানে চাকরিটা পেয়ে নিতে পারবা। অনেকটা ভালো লাগছে স্যার। আমি প্রথমত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেকটা ধন্যবাদ জানাবো। তিনি আমাদের এত সুন্দর করে ট্রান্সপারেন্সি পদ্ধতির মাধ্যমে আমাদের এই অফার ডিস্ট্রিবিউশন প্রসেসটা কমপ্লিট করার জন্য আমি ওনাকে অনেকটাই ধন্যবাদ জ্ঞাপন করি। পরীক্ষা আমাদের ফিজিক্যাল কমপ্লিট হয়েছিল 2022 নভেম্বরের মাসে। তার এটার পরবর্তী সময় এটার জন্য আমাদের এই পরীক্ষার জন্য নাম এসেছিল জানুয়ারি মাসে 2024 সালে। এরপর 2025 সালে আমাদের ভাইভা কমপ্লিট করেছে। আর বর্তমানে আমাদের আজকে মে মাসে গিয়ে আমাদের
পুরা সার্থক হলো। আমার নাম অভিজিৎ দত্ত, বাড়ি সাউথিপুরা দক্ষিণায়নপাড়া। বাড়ি হচ্ছে আমি ত্রিপুরা সরকারকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে এত স্বচ্ছ নিয়োগ দিতে আমাদের যে আজকে যে আমরা আসার পর থেকে আমরা এত বড় একটা মানে যে আমাদের আজকে অফার বিতরণ হয়েছে সেটা কিন্তু অনেক বছর পরে বলা যায়। সেটা কিন্তু অনেক বছর পরে বলা যায়। তো আমি এর জন্য তো বললাম আজকে ভাষণে আমি বলেছি যে ওনাদেরকে আমি মানে যারা এমনও যারা আছেন যারা আজকে অফার পেয়েছেন তাদের ফ্যামিলির মধ্যে কেউ চাকরি পায়নি এরকমও আছে, তাই অভিভাবকদেরকে আমি ধন্যবাদ দিয়েছি। তো অনেকদিন বাদে এই ধরনের একটা মানে অফার বিতরণ এবং চাকরির সুবিধা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে। ৩ বছর ধরে এই কালচার ত্রিপুরাতে ছিল, আগের সরকার ওরা এগুলো করতো মানুষ দেখতেই পারতো না। এখন আমি বলছি না যে 100% আমরা একদম এর থেকে মুক্ত হয়ে গেছি। তো মাঝে সাঝে এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা হয়, সেই জায়গায় পুলিশ কিন্তু তার কার্যক্রম কিন্তু করেন এবং সেইভাবে ওনারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করেন এবং কেসও নেন। সময় লাগবে কিন্তু যতক্ষণ ধরে এই মেন্টালিটির থেকে না বেরোবে অনেক সময় নেবে, 35 বছর প্লাস 5 বছর মিলে ওরা যেভাবে ত্রিপুরার মধ্যে অশান্তির মাধ্যমে ঘোলা জলে সবসময় মাছ ধরার চেষ্টা, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস এগুলি তো করছে। তার থেকে আমাদের যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের মার্গদর্শন উনি করছেন এবং আমরাও যেভাবে সেইভাবে চেষ্টা করছি এবং আমি আশা করি আগামী দিন এর থেকে আমরা মুক্তি লাভ করব এবং পজিটিভ ওয়েতে পুলিশকে তার পুলিশের কাজ করবে সেই জায়গায় আমরা কোনো অবস্থায় আমরা ইন্টারফেয়ার করব না। স্যার, কত বছর পর রাজ্য পুলিশে এত বড় নিয়োগপত্র দেওয়া হয়েছে, নিয়োগপত্র করা Categorically, he has already mentioned that the operation has not been closed. It will remain open and depends upon the Pakistan's activity. If there is any attack further, then we also will do the same. Today you said that the cases of increase, so is it a matter of what? No, there is always worried, but we are worried about that the arms should not enter our Tripura state, and for that, whenever it comes, we usually what happens, our police already address it, and they recover those arms and ammunition. And so for this law and order situation, we are very much careful. Our police department, they are very much careful, and we will not allow anybody who will disturb the peace and tranquility of people. Sir, about the border issue, তবু বিরোধী দলরা এর পর এক অভিযোগ করে যাচ্ছে যে সরকার বিভিন্ন ধরনের তাদের চলে যাচ্ছে, কিন্তু আজকে চাকরি দেওয়ার পর তাদের বিরোধী না, ওনাদের আমি কি বলবো, ওনারা তো আগে বুঝতে হবে না, ওনারা তো খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন। পজিটিভ কনস্ট্রাকটিভ কথাই কিন্তু বলবেন যে আমরা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনায় কথা বলি, কিন্তু সবসময় দেখা যায় নেগেটিভ মেন্টালিটি নিয়ে ওনারা কথা বলেন এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা নিয়ে যদি আসি নিশ্চয়ই আমরা ওনাদের সাথে একমত হই, কিন্তু সবসময় নেগেটিভ কথা বলেন, আমাদের যে ভালো কাজ সেটাকে ওরা নেগেটিভ চোখে দেখেন। তো এই অবস্থায় আমার মনে হয় ওনার বোঝা উচিত যে এইভাবে রাজ্য বিরোধী নিয়ে যেতে পারবেন। আমরা চাই বিরোধী কথা বলুন। তবে চাকরির যে একটা অফার দিয়েছেন, হ্যালো, কথা বলুন। হ্যাঁ, এটা তো ত্রিপুরা যে পুলিশ দপ্তর, ঠিক নেই? হ্যালো, হ্যাঁ কথা বলুন। বলতেছে যে আমার বাড়িতে অনেক বিজেপির কর্মীরা এসে বলেছিল আমার ফ্যামিলির একটা চাকরি দেবে, এখন যে একটা চাকরি দিল না। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কেরালা থেকে বলছি। হ্যাঁ বলুন। এবং আজকে 7 বছরে যাও পুলিশে একটা ভালো সংখ্যার লোক পেয়েছে, আর যদি আমরা বছর হিসাব করি তার প্রায় 140 জনের মতো পড়ে। বছরে 140 জন দিয়ে নিয়োগ করেও থাকে, ভালোই করছে।
তবে এখানে আমরা মন্ত্রী বিধায়কের বুঝয় আর কোনো দেশের রাজ্যের কোনো কাজ নাই, কারণ যেই কাজটা দপ্তর করব স্বচ্ছতার মাধ্যমে সেই কাজটা মন্ত্রী করতে হবে। আর এই অফার বিলি করা সেখান যে পার্টির বাড়িতে যাইব সেটা ডিপার্টমেন্ট করবো তার পোস্ট অফিসের মাধ্যমে। আর এই 1000 খানেক চাকরি নিতে গিয়া দেখা গেল মন্ত্রী মহোদয়রা সবাই উপস্থিত থেকে অফারের মেলা বিতরণ করা হয়। এটাকে স্বচ্ছ বলা যায় না। আর স্বচ্ছ হইতে গেলে ডিপার্টমেন্ট যেটা আমরা দেখছি বিগত আরো বিভিন্ন সরকার আমরা দেখছি, শুধু বাম না কংগ্রেস সরকারও দেখছি, অফার এগেঞ্জে বিলি করতে হয় না, অফার পোস্ট অফিসের মাধ্যমে মানুষের বাড়িতে যায়, মানুষ চাকরিতে জয়েন করে। এখন এই যে ডাবল ইঞ্জিনের সরকার আইয়া এই নিয়মটা চালু করলো যে অফারের মেলা দেওয়া, 100 চাকরি দেখ, 50 দেখ, আর 200 দেখ, 500 দেখ, মেলা করতে হবে, শিবির করতে হবে। কিন্তু এই টাকা খরচ হয় কার? জনগণের টাকা। এই যে শিবির করলো সেখানে যেই টাকা খরচ হচ্ছে সেই টাকা কিন্তু জনগণের। এই জনগণের টাকাটা ইভেন যে খরচ না করে সেই ডিপার্টমেন্টের উপরে এই টাকাটা যদি জনগণের স্বার্থে খরচ করে রাজ্যের উন্নয়ন হয়, আমরা মনে করি এইটা করলে মানে মুখ্যমন্ত্রী সুনাম আদায় করতো। বিভিন্ন মুখ্যমন্ত্রীরও তা করুন লাগবে না, 100,000 কর্মচারী ছিল যখন ত্রিপুরা রাজ্যে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মেলা করতে হয়েছে না। আর বর্তমান মুখ্যমন্ত্রীরা এখন মেলা করতে হয়। তো আমরা এই মেলাটারে অন্তত আমরা এই বিশ্বাস করতে পারি না যে স্বচ্ছ আছে। স্বচ্ছ থাকতে মুখ্যমন্ত্রী বিধায়করা উপস্থিত থাকতে হয় না, ডিপার্টমেন্টে দিত। আমরা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে স্বচ্ছভাবে দেন, আপনারা দরকার নাই, ডিপার্টমেন্ট দিবে। যে সমস্ত ডিপার্টমেন্টে চাকরি হবে ওই ডিপার্টমেন্ট তার অফার বিলি করবো, তার নিয়োগ নীতি দিব, এতটুকুই বলা। তিনি দিতে পারবেন। আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে আনুক, তাহলে আমরা মিলিতভাবে আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা সম্ভব। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী গতকালও উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন, যারা পার্টি আছেন, সবাই কিন্তু একমত এই ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণতার সাথে ওনারা কিন্তু সাপোর্ট করছেন। দেখুন 35 বছর ধরে এই কালচার ত্রিপুরাতে ছিল। আগের সরকার ওরা এগুলো করতো, মানুষ দেখতেই পারত না। এখন আমি বলছি না যে 100% আমরা একদম এর থেকে মুক্ত হয়ে গেছি। তো মাঝে সাঝে এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা হয়, সেই জায়গায় পুলিশ কিন্তু তার কার্যক্রম কিন্তু করেন এবং সেইভাবে ওনারা কিন্তু তাদেরকে গ্রেফতারও করেন এবং কেসও নেন। সময় লাগবে, কিন্তু যতক্ষণ ধরে এই মেন্টালিটির থেকে না বেরোবে অনেক সময় নেবে। 35 বছর প্লাস 5 বছর মিলে ওরা যেভাবে ত্রিপুরার মধ্যে অশান্তির মাধ্যমে ঘোলা জলে সবসময় মাছ ধরার চেষ্টা, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস এগুলি তো করছে। তার থেকে আমাদের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের মার্গদর্শন উনি করছেন এবং আমরাও সেইভাবে চেষ্টা করছি, এবং আমি আশা করি আগামী দিন এর থেকে আমরা মুক্তি লাভ করব এবং পজিটিভ ওয়েতে পুলিশকে তার পুলিশের কাজ করবে, সেই জায়গায় আমরা কোনো অবস্থায় আমরা ইন্টারফেয়ার করব। আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন যে এই রাজ্য পুলিশের যে কনস্টেবল পদে নিয়োগের সময় কত কিছু লক্ষ্য রেখে স্টেপ বাই স্টেপ সেটাকে ফলো করে মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলেছেন, যেখানে সমস্যা হয়েছে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে নিয়োগ সেটা এই আমাদের যিনি বিজেপি সাহেব পুরো বিষয় এখানে আমাদের সঙ্গে আলোচনা রেখেছেন। 975 অফার এবং তার মধ্যে 332 জন হচ্ছে মহিলা এবং পুরুষ হচ্ছে 643 জন। এটা কিন্তু চারটিখানি কথা নয়। বহুদিন ধরে এই পুলিশ কনস্টেবল এবং মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য কত রকমের কথা হচ্ছে, কবে হবে,
দেবেন কিনা ইত্যাদি সবসময় একটা কোশ্চেন মার্ক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে। কিন্তু সময়ের কাজ সময়ে এই সরকার করে থাকে এবং সেই দিনটা আজকে এসছে এখানে। এবং আমার মনে হয় যে যারা আজকে অফার এখানে নিতে এসছেন এই দিনটি কিন্তু আপনাদের কাছে একটা স্মরণীয় দিন। এবং আপনাদের যে স্বপ্ন এতদিন ধরে দেখেছেন, এখানে বলা হয়েছে এখন যারা যারা আজকে অফার যাদেরকে দেওয়া হবে দে আর অল ট্যালেন্টেড। এবং শুধু আমি অনেক সময় অনেক ফাইল আমার কাছে আসে যে এনওসি চাই, কি এনওসি অলরেডি তো সে চাকরি করছে না, সে আরেকটা আপার গ্রেডে ওনারা অ্যাপ্লাই করতে চায়, আপার গ্রেডে প্রমোশন পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা নিতে চায়, এর জন্য এনওসি চায়। যে আগামী দিন আপনাদের টেকনিক্যাল নো হাউ এগুলো বিষয়ে তো আপনাদের জানানো হবে। এবং আপনাদের কিন্তু আমার মনে হয় যে এইভাবে আপনাদের সিভিল ড্রেসে আর কদিন বাদে যখন পুলিশের ড্রেস পরবেন একটা বিরাট অন্তর আগামী দিন আমরা দেখতে পাবো। এবং অত্যন্ত ভালো লাগছে যে এই ধরনের একটা স্বপ্ন আপনাদের সফল হতে যাচ্ছে। এবং এর জন্য এটা সম্ভব হয়েছে আপনাদের কঠোর পরিশ্রম। এখানে একজনও বলতে পারবেন না এমুককে ধরে এমুক নেতাকে ধরে বা এমুককে ধরে আমি এই চাকরিটা পেয়েছি। যাই চাকরিরা পেয়েছেন আপনারা আপনাদের নিজেদের কঠোর পরিশ্রমের জন্য সেটা সম্ভব হয়েছে। আমি আজকে উপস্থিত এখানে যারা অফার প্রাপকরা আছেন তাদের সকলকে এবং ওনাদের যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আজকে এখানে হয়তো বা এমনও পরিবার আছে যাদের এই পরিবারের থেকে প্রথম কেউ চাকরি পেয়েছে। নমস্কার, কে বলছেন? এবং এটা কিন্তু একটা শুধু নিজের চাকরি না, পরিবারের জন্য মনে হয় একটা চাকরি। আমরা থেকে ত্রিপুরা পুলিশে অফার দেওয়া হয়েছে। আমরা 2022 সালে ফায়ার সার্ভিস ইন্টারভিউ রিক্রুট হয়েছিল, ফিজিক্যাল কম্পিটিশন এবং রিটার্ন টেস্ট বিচার রকম সেন্টার হয়েছে। আবার এই এক্সাম হইব। তো আমরা 2022 থেকে অপেক্ষা করতে আছি। যদি আমরা রিটার্নটা তাড়াতাড়ি প্রসেসিং রিটার্ন করে তাদের প্রসেসিং কমপ্লিট করা আমাদের জন্য ভালো হইল। আমি কোন জায়গা থেকে অবশ্যই আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী বেশ কিছু উদাহরণ দিয়ে আজ বোঝাতে চেয়েছেন যে এই সংক্রান্ত যতগুলো চাকরি হয়েছে স্বচ্ছতার সঙ্গে চাকরি হয়েছে, যেখানে দৃষ্টান্ত রেখেছেন তিনি তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা, আমি সুন্দর কুমার দাস বলছি। দেখুন, ভারতবর্ষে রাজ্যগুলিকে প্রফেসর গভর্নমেন্ট সাহেব নিয়ন্ত্রণ কিন্তু করে পার্টি, দলের পার্টি। আপনারা আমার থেকে বেশি জানেন। তো সিপিএম যখন প্রথম কংগ্রেস ত্রিপুরা রাজ্যে পল্লী আমি কিন্তু সিপিএম এর কিছু চাকরিগুলি বাতিল করলো। যারা পাইল কিছুদিন কাজ করলো আর কিছু তারা ফিরে বেরোলো। পুনরায় যখন সিপিএম এলো তখন আমার কংগ্রেসে অনেক লোকের চাকরি বাতিল দিল, তারও দেশে বিচার পেল না। বর্তমানে যখন বিজেপি আইলো প্রায় 10,500 শিক্ষকদের চাকরি, তারাও বিচার পেল। এটা শুধু ভারতবর্ষে আর এই ত্রিপুরা রাজ্যে না, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে কিন্তু এই ঘটনাগুলি কম করছে। এখন প্রশ্ন হলো দেশটা হয়তো নিয়ন্ত্রণ করতে পার্টিগুলি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ক্ষমতা নাই দেশটা নিয়ন্ত্রণ করতো। সিপিএম যেমন পুরুষ যে বস এরা নিয়ন্ত্রণ করে সিপিএম পার্টিরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ঠিক তো কংগ্রেস নিয়ন্ত্রণ করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী যে মুখ্যমন্ত্রী যে বিজেপির তো তারা প্লেন চালানো মানুষের থেকে তারা বুঝ নেওয়া দরকার। আপনি জানেন আমি পরশুদিন বলছিলাম সম্ভবত পরশুদিন বা তার আগের দিন যে দেশটারে এই তিনটা চারটা এখন আমাদের তৃণমূল মমতা ব্যানার্জি তারা কিন্তু চাইতেছে যে ব্রাহ্মণবাদীর নিজস্ব
বেতন দিব, নানান ধরনের সুযোগ দিতে চাইবো, তারা কিন্তু পরিস্থিতি ভালো না, তাদের মূল কিন্তু এখনো ফাঁক দিতে হচ্ছে, আমরাও মূল ফাঁক করতে পারছি, যার জন্য কিছু চাকরি দিব। আপনি ভাবেন যে তাদের চাকরি যদি স্থায়ী হবে, আমার তো মনে হয় না, তাদের প্রতি অবিশ্বাস ঢুকে গেছে। কারণ যারা আমরা দেশ মন্দির দেশে ভাত খাওয়া সবকিছু খায়, এই দেশে আবার তাদের মধ্যে ঘুমারে ব্রাহ্মণবাদী বিচারধারা, যারা পশ্চিমবঙ্গের যে বিচারধারার মানুষেরা, তো তারা কিরকম বেমান হইতে পারে, তারা আমরা দিব বা কি দিব না দিব এইগুলি টিপ্পণী হিসাবে নিয়ন্ত্রণ করতে পারবো যদি ইংলিশে যে আরেকটা ডিসকাউন্ট পালন বলে এটা বাতিল করো, তো তাদের বিশ্বাস করে না, তারা বিশ্বঘাতক দেখা যাবে। কোনো চাকরি চাইতে ভালো কথা, যতদিন চাকরি থেকে বা লাখ পর্যন্ত চাকরি থেকে পার্টিদারা যাতে বিশ্বাস না করে, এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এই একটা পার্টি যাতে কোন রকম বিশ্বাস না করে, তারা কিন্তু বিশ্বাসঘাতক করার লেগে আমরা মুখ্যমন্ত্রী যারা হয়, প্রধানমন্ত্রী যারা হয়, তারা কিন্তু কারণ আছে বিদেশিরা, কিন্তু তাদের যে বড় উদ্দেশ্য আমরা দেশটা বিনা যুদ্ধে জন্য মনে হয় সেটা, এবং অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবং আজকের এই যে দিনটা, এটা কিন্তু একটা মাইল ফলক আমি বলবো, যে প্রকৃতপক্ষে রাজ্যের যে যুবক যুবতীদের যে কর্মসংস্থানের যে সুযোগ, তারা কিন্তু আগামী দিন মানে বুঝতে পারবে যদি আমার প্রতিভা থাকে, আমি যদি পরিশ্রম করি, এই সরকারের যতদিন থাকবে, এই সরকার যেহেতু আছে, সেখানে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করার যা যা পদ্ধতি দরকার এই সরকার করবে। আজকে আমাদের সরকার বিভিন্ন যে প্রশাসনের কাজ স্বচ্ছতার সাথে আমরা করছি, এবং বিভিন্ন দপ্তরে, শুধু পুলিশ ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে যাতে গতি আনা যায়, কাজের গতি আনা যায়, বিভিন্ন দপ্তরে নতুন নতুন ব্লক আমরা যেমন সৃষ্টি করছি, তেমনি একটা গ্যাপ যে পুরোনো পথগুলো আছে এবং নতুন পথ দেওয়ার সাথে সাথে সেই গ্যাপগুলো কিন্তু আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। না, এই ত্রিপুরাতে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে কিছুদিন আগে, যদি আমি গত 12/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে যদি আমি দেখি, অর্থাৎ এই মাসের 2 পাঁচ পর্যন্ত বিভিন্ন তারিখে বিভিন্ন ডিপার্টমেন্টে 368.21 করোড় ইনফ্রাস্ট্রাকচারের ইনোভেশন বা ফাউন্ডেশন লে করা হয়েছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা আপনারা দেখেছেন। তাছাড়া কিছুদিন আগে অর্থাৎ 9 মে আমরা গোমতী জেলার অমরপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে একটা রেট অফ 210 করোড়। এবং আমরা এই সরকার চেষ্টা করছি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে বিভিন্ন সুযোগ, তাদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ যাতে হয়, শুধু তাই নয়, সামাজিক অর্থনৈতিকভাবে তাদের যে উন্নতি হয় অন্তিম ব্যক্তি পর্যন্ত, সেই প্রচেষ্টা আমাদের সরকার সেখানে করছে। এর মধ্যে এই মার্চে এখানে কিছু ডাটা আমার বক্তা এখানে রেখেছেন, রাজীববাবু রেখেছেন, যে মার্চের 2025 পর্যন্ত ডাইং হার্নেস সহ 17,554 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। চাকরি নেই আর কর্মসংস্থানের কথা তো আমি এখানে আর আনছি না, অনেকবার অনেক জায়গায় আমি বলেছি, মানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। এখানে এমএসএমইর কথা যদি বলি, এমএসএমইর মধ্যে মাইক্রো যারা এন্টারপ্রেনার হয়েছেন, তাদের মধ্যে প্রায় 2.1 লাখ আমাদের এন্টারপ্রেনার এখানে হয়েছে বিভিন্ন জায়গায়। স্মল এবং মিডিয়াম যারা বিজনেসম্যানরা আছেন, সেখানেও তারা কিন্তু যুক্ত হয়েছে। প্রচুর মানুষের কর্মসংস্থানে আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে এন্টারপ্রেনার হতে হবে, নিজে এন্টারপ্রেনার হোক, অন্যকে চাকরি দাও, সেই একটা জোয়ার ত্রিপুরাতে কিন্তু সেটা এসছে। এখানে গত 19 এপ্রিল 2025 সিপিএসসির মাধ্যমে
নির্বাচিত 11 জনকে স্মল সেভিং ইন্সপেক্টর পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 26 এপ্রিল 2025 এই হলের মধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 479 জনকে অফার দেওয়া হয়েছে। 30 এপ্রিল 2025 এখানে 228 জন শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখানে রাজীববাবু বলেছেন যে শিক্ষা আমাদের প্রায়োরিটি, সেখানে টেটের মাধ্যমে এত কোয়ালিটি টিচার এখন আসছে। আস্তে আস্তে করে আমরা যেখানে যেখানে শিক্ষকের সমস্যা, আগামী দিনে যারা প্রজন্ম তারা প্রপার শিক্ষা, এসব কোয়ালিটির যে টিচার এখন আসছে তাদের মাধ্যমে সেটা পাবে এবং বিভিন্নভাবে ওনাদেরকে আরও যাতে স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়গুলো এডুকেশনের দিক দিয়ে তারা যাতে আরও উন্নত মানের ট্রেনিং পায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা শুনে খুব খুশি হবেন যে শুধুমাত্র 2025 সালে 5/2/25 থেকে আজকে এই 13 তারিখ পর্যন্ত 2025 পর্যন্ত 4,499 জন সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই চাকরি অলরেডি ওনারা কাজ শুরু করে দিয়েছেন। আমরা যারা পুলিশ দৃঢ়ভাবে সেই কাজটা করেছেন এবং সোশ্যাল মিডিয়া আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যা কিছু তাই লেখা যায়, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার উপর প্রচন্ড নজরদারি আছে এবং একটা লিমিটেশন আছে। যদি দেখা যায় বেশি বারবারন্ত কয়েকটা উদাহরণ আমি নাই বললাম, কাউকে কিন্তু ছাড়া হবে না এবং ঠিক এই গারদে বলা হবে এবং আগামী দিন এর থেকে তারা যেন দূরে থাকে সেই আহ্বান আজকে আমি রাখতে চাই। বন্ধুগণ, আমরা 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মানুষের জন্য আপনারা কিন্তু আপনারা মানুষের যে ওনাদের যে ট্যাক্সের পয়সায় আপনারা কিন্তু বেতন পাবেন আগামীতে বা যারাই আছে আমরা পাই। মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ যে একটা রিলেশন সেটা আগামী দিন যেখানে যেখানে আপনাদের পোস্টিং থাকবে আপনারা রাষ্ট্রবাদী দেশের চিন্তা ভাবনা করে, রাজ্যের চিন্তা ভাবনা করে ওদের সাথে একটা বন্ধুত্ব শুরু একটা আচরণ আপনারা করবেন। তাহলে আগামী দিনে আপনাদের যে মানুষকে নিয়ে যে চলা, যে উই আর নট সেপারেটেড, উই অলসো বিলং টু ইউ, এই যে বিষয়টা আসবে তখন কিন্তু দেখবেন আপনারাও কিন্তু সেই আত্মপুষ্টি আপনারা পাবেন। বন্ধুগণ, আজকে পরিশেষে আপনাদের পেশাগত যাত্রায় যে আপনাকে এবং আপনাদের পরিবারের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্যরা দেখেছেন যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যের 3 দিক থেকে আমরা বাংলাদেশের সাথে খেলা, তো সেই জায়গার মধ্যে এখানে বিভিন্ন যে আমাদের যে বর্ডারগুলো আছে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তো দেখে রাখেন, কিন্তু আমাদের সেকেন্ড লাইনে আমাদের ত্রিপুরা পুলিশ টিএসআর বাহিনী থেকে আরম্ভ করে এবং আমাদের পুলিশ বাহিনী থার্ড লাইন তারা কিন্তু নিয়মিত সেই কাজটা করেছে। 2023 সালের তুলনায় 2024 সালে যে মামলা এখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে এই নজরদারির ফলে প্রায় 18% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অবৈধ যারা অনুপ্রবেশকারী তাদের যে গ্রেপ্তার এখন পর্যন্ত প্রায় 36% বৃদ্ধি পেয়েছে। আপনারা আমি ধন্যবাদ দেব পুলিশ বাহিনীকে যে বিগত যে বিধানসভা এবং লোকসভার যে ইলেকশন হয়ে গেল এত সুন্দরভাবে সুস্থভাবে যে সম্পন্ন, সেটা আপনারা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে এবং যে কারণে ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা নির্বাচন কমিশন, ত্রিপুরা পুলিশ এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থা মানে বহুটি প্রশংসা করেছে এবং এইভাবে আমরা চাই যে এখানে গণতন্ত্র বজায় থাকুক। বারবার বিভিন্ন ছোটখাটো বিষয় দাঁড়িয়ে অনেক সময় হইচই করা হয়, যেখানে গণতন্ত্র নাই গণতন্ত্র নাই। আমি ওনাদেরকে বলবো আপনারা একবার নিজেদের পৃষ্ঠাগুলো পেছনের দিকে খুঁজে বের করুন, নিউজ পেপারের কাটিংগুলো দেখুন, আপনারা বিভিন্ন ভিডিও কাটিংগুলো দেখুন কি ছিল ত্রিপুরা, আজকে মানুষের আস্থা এসছে। আমরা বলছি না যে 100% এখানে আইন শৃঙ্খলা একদম ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা কঠোরভাবে বারবার বলেছি যে কোনো অবস্থায় যদি কেউ আইন ভঙ্গ করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে মোকাবেলা করব। বন্ধুগণ, আমরা 2024 সালে আমরা জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ত্রিপুরা পুলিশ দৃঢ়ভাবে সেই কাজটা করেছে এবং সোশ্যাল মিডিয়া আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই লেখা যায়, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার উপর প্রচন্ড নজরদারি আছে
এবং একটা লিমিটেশন আছে। যদি দেখা যায় বেশি বারবার তো কয়েকটা উদাহরণ আমি নাই বললাম, কাউকে কিন্তু আর খাওয়া হবে না এবং ঠিক এই গারদে ভরা হবে এবং আগামী দিন এর থেকে তারা যেন দূরে থাকে সেই আহ্বান আজকে আমি রাখতে চাই। বন্ধুগণ, আমরা 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আমাদের যে যশস্বী গৃহমন্ত্রী যে 2024 1 জুলাই থেকে ফৌজদারি আইন সেগুলোতে এবার পার্লামেন্টে পাস হয়েছে। তার বিষয়ে আমিও কিছুদিন আগে গুয়াহাটিতে গিয়েছিলাম, আমাদের ডিজি সাহেবও গিয়েছিলেন এবং আমাদের চিফ সেক্রেটারি সাহেবও গিয়েছেন। সেখানে মানে এটাকে খালি আইন বানালাম সেটা নয়, সেই আইনগুলো যেন যথাযথভাবে সেগুলো পালন করা হয়, তার জন্য এখনো অনেক জিনিস আমাদের বাকি আছে। আমিও সেগুলো রিভিউ করছি, কোনো জায়গায় কোনো মানে যাতে গ্যাপ না থাকে সেই ব্যবস্থার জন্য আমরা সেই কাজগুলো করছি। এবং পুলিশ কর্মীদেরকেও প্রশিক্ষণ, যেখানে আজকে যারা পুলিশে জয়েন করছেন তাদেরকেও এই বিষয়ে নতুন যে আইন, তিনটে আইন, সেটা আপনাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। আমাদের এই দপ্তরে আজকে যোগদান করার জন্য আমি আজকে যে একটা নতুন অধ্যায় এখানে আমি তৈরি হলো এবং তার জন্য আমার মনে হয় যে আগামী দিন দপ্তরের ভাবমূর্তিও বাড়িয়ে তুলবে, যে এত সুন্দরভাবে নিরপেক্ষতা বজায় রেখে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা যে কাজটা করেছেন, মানুষের যারা ত্রিপুরার মানুষের এখন এতদিনের যে 35 বছর এবং 5 বছরের রাজত্ব আমরা দেখেছি যে এই যে আপনার এই যে আজকে যে অফার দেওয়া হচ্ছে, অফারগুলো আমি নিজে দেখেছি, আমি দায়িত্বের সাথে বলতে পারি। বিভিন্ন সময়ে অনেক এমএলএদের বাড়ি থেকে বিতরণ হতো, পার্টি অফিস থেকে বিতরণ হতো। আর যেটা রাজনীতিবাবু বলেছেন যে আমাদের যে সৎসাহস আছে, এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আমরা সেই অফার বিতরণ করতে পারছি এবং সেটা করবো। আপনারা যা করেছেন আমরা সেটা করবো না এবং আমরা যেটা করবো সেটা হয়তো আগামী দিনে আপনাদের সেটা শিক্ষা আপনারা নেওয়া উচিত। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখবো, নিবেদন রাখছি। আজকে ব্যাপারে আমি দেখছিলাম মানে অত্যন্ত মানে কি বলবো, মনটাই খারাপ হয়ে যায় যখন শুনিয়ে দিই। কাজেই আমরা এই দিকেও নজর রাখছি যাতে করে আরো যা যা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো যাতে আরো আমরা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আরটি এর কারণে যেসব মানুষ মারা যায় তাদের আমাদের নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা দেখব। এবং পুলিশের এই যে ধারাবাহিক যে পদক্ষেপ, আমি পুলিশ বাহিনীকে ডিজিপি সাহেবকে ধন্যবাদ দেব, এখানে ডিজিপি ইন্টেলিজেন্স সাহেব আছেন এখানে এবং অন্যান্য যারা আধিকারিকরা, ওনারা সবসময় চেষ্টা করছেন। আমরা কারণ এখানে ওনাদের সাহায্য চান, সরকার তো তার চিন্তা ভাবনা আমাদের কি সমস্যা হচ্ছে সেটা বলবে, কিন্তু ইমপ্লিমেন্টার আপনারা সেই কাজটা কিন্তু করছেন। এর জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। নমস্কার, কে বলছেন? ধন্যবাদ। এখানে আমরা দেখলাম যে স্বচ্ছতা নিয়োগ নীতি। হ্যালো হ্যালো কথা বলুন। স্বচ্ছতা নিয়োগ নীতি যেটা হলো পুলিশ ডিপার্টমেন্টে যে নিয়োগটা আজকে করলো, আরো কিছু নিয়োগ হয়েছে এই 7 বছরে, কিন্তু দেখা গেল যে পার্সেন্টেজে একদম নগণ্য যে নিয়োগটা হয়, বেকারের তুলনা একদম নগণ্য, খুব কম। আচ্ছা, দ্বিতীয়ত অফারগুলি তারা ঘটা করে অনুষ্ঠান করে দিচ্ছেন, কিন্তু নিয়মিত স্বচ্ছতা যদি হয়ে থাকে তাহলে তো পোস্ট অফিসের মাধ্যমে যার যার বাড়িতে আসবে। আমরা স্বচ্ছতা যখন কোন কাজ দেখি বাড়িতে আসে, দেখুন না এটিএম কার্ডটা ইচ্ছা করে তো ব্যাংকের থেকে নিজেই নিয়ে আসতে পারত। এটিএম কার্ড যখন ব্যাংকে করে এটিএম কার্ডটা কেন পোস্ট অফিসে পাঠানো হয়? এটা স্বচ্ছতার জন্যই, গোপনীয়তার জন্যই সেটা পোস্ট অফিসে পাঠানো হয়। কিন্তু দেখা গেল যে বিজেপির আমলে যে চাকরিগুলি হচ্ছে স্বচ্ছতার ঢাকঢোল পিটায়, কিন্তু নিজেরা ঘটা করে অফারগুলি হাতে হাতে বিলি করেন। কংগ্রেস আমলে দেখতাম আমরা তারা পকেটের ভিতরেই অফার থাকতো। স্বচ্ছতা, কংগ্রেসও স্বচ্ছতাই বলেছিল আগে, স্বচ্ছতা বলে বলে তারা হাতে হাতে অফারগুলি দিত বাড়ি বাড়ি গিয়ে গিয়ে। এখন বাড়ি বাড়ি গিয়ে গিয়ে দেননি, কিন্তু এখন একটা অনুষ্ঠান করে ঘটা করে মানুষকে বোঝাচ্ছেন যে আমরা চাকরি। সেটা কতটুকু সচেতনতা হবে? অ্যাকচুয়ালি যখন ত্রিপুরা রাজ্যের
পরীক্ষা তারা করবেন তখন বুঝতে পারবেন এটা কিরকম স্বচ্ছতা, বেকারদের কাছে কতটুকু ভালো লাগলো সেটা কিন্তু সময়েই পাওয়া যাবে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু একদিন চাকরি পেয়েছিলেন ডাক্তার, যখন উনি দাঁতের ডাক্তার। ওনার অফারটা কি এই কি কয় পোস্ট অফিসে দেওয়াতে স্বচ্ছতা হলো না চাকরিরা? আমার মনে হয় পোস্ট অফিসে যখন ওনার অফারটা গিয়েছে এই জন্য ওনার কাছে মনে হচ্ছে এটা স্বচ্ছতা না। আর উনি যখন এখন গোটা করে দিচ্ছেন সেটাই উনি মনে করছেন স্বচ্ছতা। আসলে বিজেপি দলটাই এরকম, তারা প্রচারটা চাই বেশি, যতটুকু কাজ নয় তার 20 গুণ প্রচার করাটাই তাদের মুখ। মানুষকে বোকা বানানো হলো তাদের মুখ। এগুলি কিন্তু আসলে সঠিক না। তারা স্বচ্ছতাই যদি হতো, আমার মনে হয় পোস্ট অফিসে তারা করুক, যত ইন্টারভিউ হোক সেটা গোপনীয়তা বজায় থাকুক, পরীক্ষার প্রশ্নপত্রগুলি গোপনীয়তা বজায় থাকুক, আমার মনে হয় তাইলেই ঠিক হবে। কিন্তু আমরা দেখলাম যখন এগুলি চাকরি বাকরি যখন এর আগে প্রচার মানে নাম দেওয়া সিলেক্ট হলো বিভিন্ন জায়গাটা বিভিন্ন আন্দোলন করতে বিজেপির কর্মীরা, ওই বিজেপির কর্মীরা কিরকম আন্দোলন করলো, বললো যে টাকা নিয়ে ঘুষ খেয়ে আমাকে চাকরিটা দিল না, চাকরিটা অন্যকে দিয়ে দিল। যেমন অমরপুরের একটা ছেলে যখন আপনাদের মিডিয়া জগতে আমরা দেখলাম, সে তো বিভিন্ন ভাবে বললো যে ঘুষ খেয়ে চাকরি দিচ্ছে, ঘুষ খেয়ে হচ্ছে। তাহলে স্বচ্ছতা তার দলের লোক যদি বলে ঘুষ খেয়ে দেয় তাহলে স্বচ্ছতা কিভাবে হলো? সেটা একটা আমাদের মনে একটা সন্দিহান আছে। আসলে ঘটনাটা মনে হয় এটার ভিতরে একটা বিতর্কত ব্যাপার আছে যেটা এখনো প্রকাশ হয়নি। আমার মনে হয় একদিন কিন্তু প্রকাশ হবে, যখন হবে প্রকাশ হবে। এখন তো আসলে মাইল মোটার জন্য এই সরকার যাই কিছু করুক তাদের বিরুদ্ধে কেউ কিছু আর কথা বলেনি, মাইল মোটা খাবে। এখানে আমরা দেখলাম যে প্রায় 30% 10 বছরে এখন পর্যন্ত 30% যদি আমাদের সরকার এখানে 2014 সাল থেকে 2024 পর্যন্ত 10 বছরে অপরাধের হার প্রায় 30% কমে গেছে, 30। এবং এখন পর্যন্ত এই যে পুলিশের তরফ থেকে প্রয়াস যে কার্যক্রম সেটা চালানো হয়েছে, প্রায় 9,000-এর উপরে প্রয়াস কর্মসূচি ওনারা করেছেন এবং প্রায় 2 লক্ষ উপরে যে মানুষ নমস্কার, কে বলছেন? মধ্যে ওনারা যুক্ত হয়েছে। মাদকের বিরুদ্ধে কথা বলুন। লাইভে আছেন, কথা বলুন। হ্যালো, হয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের এখানে এমপি সাহেব বলেছেন অলরেডি যে এখানে আমরা জিরো টলারেন্স, মাননীয় যশস্বী গৃহমন্ত্রী বারবার বলছেন যে কোনো অবস্থায় আমাদের মাদক। নমস্কার, কে বলছেন? আসলে কাজ কিছুই না, ছবি জুমলা প্রত্যেকটা জুমলা। ডেনমার্ক মোদী গেছে চিন্তা করতেছে, মোদীর ফ্ল্যাট লাগিয়ে আমার কাছে যারা যুদ্ধ করতে গেছে তারা সমুদ্র পাশা করতে গেছে, ওদের কোনো ছবি নেই, মোদীর ছবি লাগিয়ে তারা কথা করতেছে এবং কোনদিন প্রোগ্রাম করতো ফ্ল্যাট লাগিয়ে গ্রামাঞ্চলে মধ্যে এইসব কোনো কিছু করছে, শুধু জুমলা আর কিছু না। আর স্বচ্ছতা বুদ্ধি করতে ওরা যেতে আর কি আগ্রহ ইচ্ছে চলে সবাই বলেছেন কিছু হয় না। ছাত্ররা কাজল টিচারের ডিসকাশন করেন, সব ছাত্রদের কিছু আমার বই থেকে, কারণ পরামর্শ এ লেগে আমাদের বই রেখে দিলে কিছু করতে না, ডিসকাশনটা তো সব দাবায় নেয় বাচ্চাদের এই চুপ কর এখন পয়সা কি আসলে কাজের কিছু স্টুডেন্ট কিছু বলতে না, এই অনুযায়ী থাকে দেশটা সবাই যারা বলতেছে কিছু কথা না, সবগুলো যদি বুঝো তারা উত্তর জীবন হয়ে যাবে না। এই সময়ের মধ্যে রাজ্যের বেকারদের কাছে যে বার্তা
সরকার প্রধান দিয়েছেন তাতে আগামী দিনে আরো চাকরির খবর আছে। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ, তার সঙ্গে আছে পুলিশ কনস্টেবল পদে প্রায় 1000 পোস্টে 900 থেকে একটু বেশি পদে সেখানে নিয়োগ করা হবে। এই যে ঘোষণা আজ দেওয়া হলো, তার পাশাপাশি এই সময়ের মধ্যে রাজ্যের আপামর বেকারদের জন্য কর্মসংস্থান সবকিছুকেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো আজ প্রাসঙ্গিক হিসাবে তুলে ধরেছেন সরকার প্রধান। সেদিক থেকে এই সময়ের মধ্যে রাজ্যের সামগ্রিক যে বিষয় পরিস্থিতি সবকিছু তুলে ধরার পাশাপাশি চাকরির বার্তাটা বোধহয় একটু অন্যরকম। কারণ যেখানে 7.5 লক্ষ বেকারের তথ্য, যেখানে বছরে 50,000 চাকরির তথ্য, মিসড কলে চাকরি, ঘরে ঘরে চাকরি, সেখানে প্রতিদিন হোক হলুদ খামের উৎসব, এই প্রত্যাশা এই রাজ্যের বেকারদের, এই রাজ্যের নাগরিকদের। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।